আমার ডানে প্রথমেই আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ বিচার বিভাগীয় সংস্কার। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন 6টি জায়গা চিহ্নিত করে গঠন করেছে এবং তার একটি হচ্ছে বিচার বিভাগ, এবং এই সংস্কারের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। তো আমরা বিচার বিভাগে সংস্কারের প্রসঙ্গে আলোচনায় যাওয়ার সময় বা আলোচনার ঠিক শুরুতে একদম সাধারণ জায়গা থেকে বিচার বিভাগের কাছে মানুষের যে প্রত্যাশাটা, সেই জায়গাটা একটু সাদা বাটায় যদি আমরা বুঝতে চাই, তাহলে সেটা হচ্ছে সাধারণ মানুষ আসলে ন্যায় বিচার প্রত্যাশা করে। তো ন্যায় বিচার পেতে গিয়ে তাকে যত রকম বাধার মুখে পড়তে হয়, সেই বাধাগুলোকে অপসারণ করাই সংস্কারের লক্ষ্য হবে। এটি হচ্ছে সাধারণ জায়গা থেকে ধারণা। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের কথাগুলো বলবেন, শুনবো। প্রথমে যাচ্ছি হাসনাত কাইয়ুম, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদের। আপনি যেটা আলাপ করেছিলেন, যেভাবে আসলে প্রশ্ন তুললেন যে আসলে আমাদের সাধারণ মানুষ আদালতের কাছে ন্যায় বিচারের জন্য যায়। আসলে ন্যায় বিচার জিনিসটার মধ্যে এক ধরনের এই প্রপঞ্চটা আসলে খুব সুনির্দিষ্ট না। আমরা জানি যে আমাদের আদালতগুলি যে বিচারটা করে, সেই বিচারটা হচ্ছে আইনের বিচার। এখন আইনটা যতটা ন্যায়ানুগ হবে, আইনটা যতটা ন্যায্য হবে, আদালত ততটুকু আসলে ন্যায় বিচার করতে পারে। আমাদের এখানে বিচার বিভাগের অংশটাকে প্রায়শই আইন থেকে আলাদা করে দেখা হয়। ধরে নেওয়া হয় যে আইনগুলি মোটামুটি ঠিক আছে, কিন্তু এই আইন অনুযায়ী বিচার আসলে মানুষ পাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে মনে করা হয় যে বিচার বিভাগের এক ধরনের সংস্কার প্রয়োজন। কনসেপ্টটাকে আসলে যদি সামগ্রিকভাবে আপনি দেখতে চান, তাইলে আসলে মানুষের বিচার প্রার্থীদের আসলে যে চাহিদা, সেটার যদি পূরণ করতে হয়, তাহলে বিচার বিভাগ এজ ওয়েল এজ আইন, মানে আইনকে ন্যায্যতার উপরে দাঁড় করতে হবে। এই ন্যায্যতাকে যাতে আসলে অনুসরণ করতে বাধ্য হয় বিচার বিভাগ, সে যাতে আসলে অন্যায্য কাজ আবার নিজে প্রতিষ্ঠান হিসেবে না করতে পারে, তার জায়গাটা নিশ্চিত করা গেলে আসলে বিচার বিভাগের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী কিছু পরিমাণ ফল পেতে পারে। সেটা না করে বিচার বিভাগকে সংস্কার করলেও কিছু জিনিস আসতে পারে। যেমন ধরেন, আমাদের এখানে একটা বড় রকমের বাধা মনে করা হয় যে বিচার বিভাগ সরকারের আসলে নিয়ন্ত্রণের মধ্যে। বিশেষত সরকার মানে প্রধান যে নির্বাহী, প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক কিংবা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হোক, রাষ্ট্রের প্রধান যে নির্বাহী থাকেন, এই সংবিধানের ক্ষমতা কাঠামো অনুযায়ী তিনি তার কাছে আসলে বিচার বিভাগ একভাবে দায়বদ্ধ থাকে। বিচারক নিয়োগের কোনো আইন নেই। তার মানে হচ্ছে যে আপনি অন্য যে কোনো প্রায় পিয়নের চাকরি দিতে গেলেও আপনি তার আসলে যোগ্যতা যাচাই করে। তো আমাদের উচ্চ আদালতে যখন আসলে কাউকে নিয়োগ করা হয়, তখন তো আসলে দেখা হচ্ছে কেবলমাত্র তার ক্রাইটেরিয়া যদি আপনি দেখেন, শুধুমাত্র সে উচ্চ আদালতে 10 বছর তার আইন পেশায় আসলে তার 10 বছর অতিক্রান্ত হয়েছে কিনা, অভিজ্ঞতা হয়েছে কিনা। বাকি যেটা দেখে একটা সরকার, সেটা দেখে সে তার অনুগত কিনা। সরকার আসলে যা করাতে চায়, সরকারের প্রয়োজনে আসলে উনি সেইটা করার জন্যে আসলে নিবেদিত থাকবেন কিনা, বাধ্য থাকবেন কিনা, সেটা হলেই আসলে সরকার তাকে বিচারক হিসেবে নিযুক্ত করতে পারে। তার মানে ওখানে কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে হচ্ছে, ধরেন আপনার বিচার বিভাগের সংস্কার যদি আপনি করতে চান, বিচারকের যোগ্যতা, বিচারকের নিয়োগের পদ্ধতি, বিচারকের আসলে আইন বিভাগের কাছ থেকে মুক্ত থাকার জন্যে তার বেতন কাঠামো, তার সচিবালয়, অধস্তন আদালতকে তার নিয়ন্ত্রণে আনতে হইলে সাংবিধানিক যে সমস্ত বাধা আছে, যেটা নিয়ে আসলে মাজদার হোসেন মামলায় ডিরেকশন ছিল, সেই রায় না মানার কারণে এসকে সিনহা, এটা সর্বশেষ আমাদের যে মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার সাথে একবার উচ্চবাচ্য করেছিলেন যে আসলে সুপ্রিম কোর্ট বলছিলেন যে আপনারা একটা এরকম সার্কুলার করে আনেন যেটাতে স্বাধীন হয়, অন্তত যে উচ্চ আদালতের সাথে পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ কিংবা বদলি হবে অধস্তন আদালতে। মাসের পর মাস, 6 মাস 9 মাস এরকম যাচ্ছিল, কিন্তু এটা পাওয়া যাচ্ছিল না। একসময় বিচারপতি সিনহা আসলে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে জিজ্ঞেস করেছিল যে সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবনের দূরত্ব আসলে কত মাইল, এটা আসলে পরিভ্রমণ করতে কত বছর লাগে। সেইটা আসলে সেটার প্রতিক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী, যেটা নিয়ে আসলে সিনহা সাহেবের সাথে আসলে দ্বন্দ্বটা হলো, তিনি বলেছিলেন যে আসলে সুপ্রিম কোর্ট
রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চায়। তা রাষ্ট্রপতির ক্ষমতা মানে তো প্রধানমন্ত্রীর ক্ষমতা, এটা এখন আমরা জানি যে রাষ্ট্রপতি যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তিনি তো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করেন, এর বাইরে তো আসলে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তার মানে এইগুলি অনেকগুলো জায়গা আপনাকে বিচার বিভাগকে যদি প্রাথমিকভাবে অন্তত প্রতিষ্ঠান হিসেবে যদি দাঁড় করাতে চান তাইলেও এরকম অনেকগুলো জায়গায় হাত দিতে হবে। আর ন্যায় বিচার পাইতে হলে আসলে আইনকে ন্যায্য করতে হবে, আইনগুলি আমাদের এখানে অন্যায্য। একটা ব্যাপার এখান থেকে কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছিল যে বিধিবিধান যাই থাকুক না কেন, হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছার জায়গাটি যদি নিশ্চিত না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে একটা গোলমাল রয়ে গেল। আবার এই কথার মধ্যে একটা গোলমাল থাকলো যে রাজনীতি সদিচ্ছা মানে তো রাজনীতি সংশ্লিষ্ট একটা বিষয়, তাকে কেন বিচার বিভাগের সঙ্গে সদিচ্ছা নিয়ে আসতে হবে? তো এই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমার সুব্রতদা যেগুলি বলছে সেগুলো তো খুব প্র্যাকটিক্যাল, ধরেন আমাদের ডেইলি রুটিনের মধ্যে যে সমস্ত জায়গাগুলি পড়ে, সাধারণভাবে দেখলে এরকমই মনে হয় যে আমরা আসলে কাজটা ঠিকমতো করি না। এবং এটা একটা ধরেন বিচারিক পদ্ধতি, মানে বিশ্লেষণের পদ্ধতি, যে আমাদের লোকরা আসলে আমরা যথেষ্ট পরিমাণে সিনসিয়ার না বা আমরা যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল না, সেই জন্যে আসলে সমস্যাগুলি হয়, এটা একভাবে দেখা যায়। আবার আরেকটা জিনিস, আমরা যখন আসলে সিস্টেমকে যখন ধরি আমরা দেখি যে আসলে যথেষ্ট দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে সিস্টেম একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে বিচার বিভাগের মধ্যে আছি, যেই ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে আছি, যে ব্যবস্থাটা আমাদের শুরু হয়েছিল, আপনাকে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিতে পারি আমি আপনাকে, যে সুপ্রিম কোর্ট অলওয়েজ একটা পলিটিক্যাল কোর্ট হিসেবে কাজ করছে। ভারতে ব্রিটিশরা যখন প্রথম আসলে হাইকোর্ট স্থাপন করে, আমাদের এখানে প্রধান বিচারপতি হয়ে আসছিলেন প্রথম এলিজা ইমফে বলে এক ভদ্রলোক। এলিজা ইমফেকে নিয়ে আসা হয়েছিল কারণ উনি ওয়ারেন হেস্টিংসের ক্লাসমেট ছিলেন। তার ক্লাসমেটকে এখানে চিফ জাস্টিস করে নিয়ে আসা হয়েছিল কারণ তার ওয়ারেন হেস্টিংস যখন আসলে গভর্নর হয় নাই, কোম্পানিতে খাজনার যে খাজনা উত্তোলনের যে অধিকার, সেইটা নিয়ে এখানকার একজন নন্দকুমার বলে একজনের সাথে ওয়ারেন হেস্টিংসের দ্বন্দ্ব হয়েছিল। ওয়ারেন হেস্টিংস এখানকার গভর্নর হওয়ার পরে স্বাভাবিকভাবে তিনি গভর্নর জেনারেল হন, এবং তিনি যখন আসলে এই ক্ষমতা পান তখন তার ক্লাসমেটকে এখানে চিফ জাস্টিস করে নিয়ে আসেন এবং নন্দকুমারের বিরুদ্ধে ফাঁসির আদেশ আসলে তার মাধ্যমে হয়, যেটা পরবর্তীতে ইংল্যান্ডে এটাকে জুডিশিয়াল কিলিং হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তো আমি বলছি যে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য। সুপ্রিম কোর্ট কলোনিয়াল কান্ট্রিতে, ব্রিটিশ কলোনিতে সে শুরু করছে এখানকার পলিটিক্সকে আসলে কন্ট্রোল করার জন্য, তার পলিটিক্যাল রাইভালদেরকে আসলে কন্ট্রোল করার জন্য, এবং এখানকার ব্যবস্থাটা এইভাবেই তৈরি হয়েছে যে একটা সময় এখানে বলা হতো যে হাইকোর্ট হচ্ছে আসলে সাধারণ মানুষের কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে আসলে অ্যাপিলেট ডিভিশন হচ্ছে সরকারের কোর্ট। এবং হাইকোর্টের এই যে শাহ আবু নাঈম সাহেবের কথা বলা হচ্ছে, তো উনি তো 1/11-এর সময় আসলে যখন দুই দলকে আসলে যখন গ্রেফতার করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, তা আমরা আসলে জানি যে আসলে হিরো হচ্ছে ব্যারিস্টার রফিক, কিন্তু হিরো তো হচ্ছে আসলে শাহ আবু নাঈম, যিনি সাহস করেছিলেন সে মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জামিন দিয়ে দেবে। সেই সাহস করে তিনি কিন্তু আসলে তার জুডিশিয়ারিকে, হাইকোর্টে তিনি এই প্র্যাকটিসটা শুরু করেছিলেন। কিন্তু হাইকোর্টকে কন্ট্রোল করা না গেলেও অ্যাপিলেট ডিভিশনকে কন্ট্রোল করা খুব ইজি, কারণ একজনকে কন্ট্রোল করলেই উনি তো চিফ জাস্টিস অফ হাইকোর্ট না, উনি চিফ জাস্টিস অফ অ্যাপিলেট ডিভিশন না, চিফ জাস্টিস হচ্ছে চিফ জাস্টিস অফ বাংলাদেশ। তো চিফ জাস্টিস অফ বাংলাদেশকে কন্ট্রোল করা গেলে বাকি সমস্ত কিছুকে আসলে কন্ট্রোল করা খুব ইজি হয়, এবং এইভাবেই আসলে এইখানকার জুডিকেচার, এইখানকার ব্যবস্থা এগুলি সাজানো আছে। এখন সেই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি ফিলোসফিক্যালি চেঞ্জ না করবেন, আপনি পলিটিক্যাল রাইভালকে আসলে দমন করার জন্যে আপনি বিচার বিভাগকে আসলে ব্যবহার করার এই সংস্কৃতি থেকে, এই রাজনীতি থেকে, কিংবা এটা যে ব্যবহার করা যায় সেই ব্যবহার করার ক্ষমতা যতক্ষণ তার কাছ থেকে কেড়ে না নেবে ততক্ষণ পর্যন্ত একজন চিফ জাস্টিসকে দায়ী করে লাভ নাই। সিনহা সাহেব খুবই ধরনের সাহস দেখাইছিল, তো সিনহা সাহেবের পরিণতি তো আমরা সুব্রত দাস আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমাদের এরকম লার্নেড সব জাজেসরা ছিল ওনার সাথে, আমরা কেউ কিন্তু তাকে রক্ষা করার জন্য তখন যায়নি, এবং তিনি একা নিগৃহীত হয়েছেন। তার বিরুদ্ধে আমাদেরও বক্তব্য আছে, সেটা আলাদা, কিন্তু উনি যে কজে এবং যেই পদ্ধতিতে আসলে নিগৃহীত হয়েছিলেন সেটা তো আসলে ধরেন এই যে এক্সিস্টিং সিস্টেম সেটাও আসলে পারমিট করে না। তাইলে আপনি যখন
একটা নির্বাহী বিভাগ যখন দেখাইতে পারে যে চিফ জাস্টিস অফ বাংলাদেশকে ইচ্ছা করলে যেভাবে ইচ্ছে সেভাবে লাঞ্ছনা করা যায়, তখন আসলে পরবর্তী চিফ জাস্টিসদেরকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়। এবং আমরা যতই সমালোচনা করি যে কেন নিয়ন্ত্রিত হয়, সেইটা আসলে এক হইতে পারে যে ওইখানে আমি যাব না, ওইখানে আমি বসবো না, কিন্তু বসলে আসলে যে মেকানিজমের মধ্যে দিয়ে তাদেরকে ওইখানে বসানো হয় সেইখান থেকে আসলে তারা বেরিয়ে আসতে পারে না। সো সংস্কারের জায়গাটা হচ্ছে মেকানিজমকে সংস্কার করা। ওই সংস্কারের আমি একটা মনে করি যে একটা কনস্টিটিউশনাল রিফর্ম লাগবে। বিচার বিভাগ এই কনস্টিটিউশনাল রিফর্মের একটা পার্ট, যেইখানে আসলে তাকে সরকারের এই নিয়ন্ত্রণের বাইরে এসে সরকারের একটা রাষ্ট্রের একটা অংশ হিসাবে, সরকারের অধীনস্থ না, রাষ্ট্রের একটা অর্গান হিসেবে, এবং যাদের হাতে আসলে সংবিধানকে রক্ষা করার যাদের দায়িত্ব, তারা যদি আসলে নির্বাহী বিভাগের অধীনস্থ হয় তাহলে তো সংবিধান নির্বাহী বিভাগের অধীনস্থ হয়, বিচার বিভাগ অধীনস্থ। সো এই জায়গাগুলি হচ্ছে খুব ভেরি ভাইটাল জায়গা, যেটাকে আপনার রিফর্ম করতেই হবে যদি আপনি এখানে ডেমোক্রেসি করতে চান। আর ডেমোক্রেটিক সিস্টেম না করে এমনি যদি সংস্কারের কথা বলে আরেকটা ভোট করার জন্য, ভোট কাটার জন্যে, জনপ্রিয় হওয়ার জন্য করে, সেটা অন্য কথা। কিন্তু যদি এখানে কেউ গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চায় তাহলে অবশ্যই সংবিধানের এই জায়গাগুলি মানে বিচার বিভাগ সম্পৃক্ত জায়গাগুলিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আসলে। ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে। আসলে বিচার বিভাগের ভেতরে যদি দুর্নীতির ভূত বসে যায় তাহলে তো বড্ড সংকটের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যেটা বললেন, যে দাদা যেটা বললেন, যে আসলে আমাদের দেশে, মানে আমাদের দেশে না, সারা দুনিয়া জুড়ে আপনি আসলে দুর্নীতি হোক, অপরাধ হোক, আপনি সামাজিকভাবে কিংবা আসলে রাষ্ট্রীয়ভাবে এগুলি শোধন করার পথ কি? মনে করে একটা বিচারের ভেতর দিয়ে হবে, এবং বিচারের ক্ষেত্রে আমাদের দেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ যারা বিচারক তাদেরকে মনে করে হচ্ছে নেক্সট টু গড। ওনারা হচ্ছে দুনিয়াতে আসলে আল্লাহর প্রতিনিধিত্ব করেন, ওনারা আসলে জাস্টিস এস্টাবলিশড করেন। এখন জাস্টিস যারা এস্টাবলিশড করবেন তাদের তো অ্যাকাউন্টেবিলিটি করি। আমরা তাদের স্বাধীনতার কথা বললাম ধরেন এর আগে পর্যন্ত, যে তাকে স্বাধীনতা দিতে হবে। তো স্বাধীনতা মানে তারপরে কি? দুই কারণে ধরেন স্বাধীনতা লাগতে পারে। একটা হচ্ছে যে ধরেন আমার সাথে সরকার বিচারকদেরকে দাবায় রাখতে চায়, ন্যায় বিচার করতে দেয় না, সেই ক্ষেত্রে আপনি মনে করতে পারেন একটা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা লাগবে, সরকার যাতে তাকে দাবায় রাখতে না পারে, ন্যায় বিচার করতে যাতে তাকে বাধা না দিতে পারে, কিংবা অন্যায় করতে যাতে তাকে বাধ্য না করতে পারে। এখন আমি নিজে যদি এটার অংশী হই, আমি নিজেই যদি সরকারের অংশ হই, আমি নিজে যদি স্বপ্রণোদিত হয়ে আসলে অপরাধ করি, আমি নিজে যদি স্বপ্রণোদিত হয়ে সরকারের সার্ভিস দেই, তাহলে আমাকে স্বাধীন করে দেওয়ার পরে কি হবে? আমি তো খুবই স্বাধীনভাবে আসলে সমস্ত অপরাধগুলি করব। তো সেইটার জন্য অ্যাকাউন্টেবিলিটি লাগে, সমস্ত ক্ষেত্রেই লাগে। আমাদের এখানে ৭২-এর সংবিধানে এই জাজেসদের অ্যাকাউন্টেবিলিটির জন্য পার্লামেন্টের কাছে আসলে যাওয়ার কথা ছিল, এবং পার্লামেন্ট এটাকে আসলে তাদের ব্যবস্থা করতে পারবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে, এরকম ধারণা ছিল, বা সংবিধানে এরকম একটা প্রকল্প ছিল। পরবর্তীতে এটাকে চেঞ্জ করা হয়, চেঞ্জ করে, কারণ পার্লামেন্ট থাকে না, পার্লামেন্টকে আবার সিনহাবাবুর ভাষায় বলতে হয় যে ব্যানানা পার্লামেন্ট। কারণ এই পার্লামেন্ট কেনা বেচা হয়, এই পার্লামেন্ট ৭০ আর্টিকেলের জন্য একজনের কথাই চলে, সে আসলে কোনো পার্লামেন্টারিয়ান হয় না, সে আসলে একটা দলদাস হয়। জনগণের ভোট নিয়ে এসে তারপরে সে একটা দলের প্রধানের আসলে দাসে পরিণত হয়। তো সেটা তো পার্লামেন্ট হয় না। তাহলে তার কাছে অ্যাকাউন্টেবল থাকলে তো আসলে জনগণের যেটা, সে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় না। তাহলে বলা হলো যে আসলে জুডিশিয়াল কাউন্সিল করা হবে। জুডিশিয়াল কাউন্সিলের এক্সপিরিয়েন্স দাদা বলতেছে, তার মানে কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটি লাগবে। এখন এই অ্যাকাউন্টেবিলিটি যদি জুডিশিয়াল কাউন্সিলের হয়, তাহলে জুডিশিয়াল কাউন্সিল যদি আসলে ধরেন কাজ না করে, তাহলে কী হবে? তো সেখানে কি পত্রিকা ধরেন, পত্রিকা হইতে পারে, পার্লামেন্ট হইতে পারে, কোথাও না কোথাও আসলে পিপলের কাছে, মূলত ওই অ্যাকাউন্টেবিলিটি পিপলের কাছে যাইতে হবে। আপনি তাকে স্বাধীনতা দিতে পারেন, কিন্তু এটার একটা সীমা লাগবে। এইটা হচ্ছে সংস্কারের আরেকটা জায়গা হওয়া উচিত মনে করি আমরা, যে বিচারকদের একটা এক্সাম্পল সেট করতে হয়। জাজমেন্টের সম্পর্কে বলা হয় যে আসলে জাস্টিস সম্পর্কে বলা হয় যে আপনি কেবলমাত্র একটা প্রপার জাজমেন্ট দিলেন এটাই যথেষ্ট না, এখানে যে প্রপার জাজমেন্ট হয়েছে এটা আসলে শো করতে হয়। জাজমেন্ট সম্পর্কে এটা হচ্ছে, কারণ অন্যদেরকে আপনি দেখাইতে চান যে আপনি আসলে যদি অপরাধ করেন তাহলে তার শাস্তি হয়, তার মানে এটাকে শো করতে হয়। তো বিচারকদের তো আসলে তাদের পিউরিটি শো করতে হবে। তো আমাদের এখানে বিচারকদের ধরেন, ভারতে বিচারকদের ধরেন তাদের নিজেদের আয়ের আসলে একটা বিবরণ দেয়। আমাদের এখানে অনেকবার কথা হচ্ছে
যে বিচারপতিরা তাদের আসলে সম্পদের বিবরণী দেবেন, নিজেরা এখানে শেষ করে আপনার বিজ্ঞাপন। না না না, আপনি শেষ করতে হবে না, আমরা আপনার কথাটা শুনবো, একটু বিরতির যাচ্ছি, যেখানে আমরা গেলাম সেখানে আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। হাসনাত কাইয়ুম, আপনার কথার মাঝখানে গিয়েছিলাম বিচারকদের জবাবদিহিতা প্রসঙ্গে আপনি কথা বলছিলেন। না, আমি যেটা বলছিলাম যে আসলে বিচারকদের জবাবদিহিতা একটা, আরেকটা হচ্ছে আসলে তাদের স্বচ্ছতা এবং তাদের আসলে ক্লিন ইমেজ লাগে। সোসাইটিতে যদি বিচারকের ইমেজ যদি ক্লিন না হয় তাহলে আপনি সোসাইটিকে ক্লিন করতে পারবেন না। তো একটা ক্লিন ইমেজের ক্ষেত্রে আসলে এক ধরনের মানদণ্ড হচ্ছে যে আপনি আপনার সম্পদের হিসাব পাবলিক করছেন কিনা, প্রতি বছর আপনি আসলে আপনার সম্পদের হিসাবটা পাবলিক করছেন কিনা। এইটা ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ করে, তাতে যে তাদের একদম সব বিচার ঠিক হয়ে গেছে তা না, কিন্তু এইটা হচ্ছে আসলে আপনাকে একটা ইমপ্রেশন দেয় যে বিচার বিভাগে বিচারপতি হিসেবে যারা আছেন তারা অন্তত এক ধরনের অর্থনৈতিক কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত না। অর্থনৈতিক লোভ লালসার উপরে উঠে আসলে তারা হয়তো কায়ক্লিষ্ট একটা জীবনযাপন করে হলেও এইখানে আসলে একটা জাস্টিসকে আপহোল্ড করার চেষ্টা করছেন। এইটা বিচার বিভাগের জন্য খুব জরুরি একটা ব্যাপার। সারা দেশের যদি আসলে আপনি দুর্নীতিকে দমন করতে চান, ওনারা তো সারাদিনই সবাইকে আসলে নসিহত করেন, সবারই ভুল ধরেন, সবাইকে দায়ী করেন, কেন সরকার এটা করছে না, কেন মুখরা এটা করছে না। তো ওনাদের এটার জন্য তো আসলে ক্রেডিবিলিটি লাগবে। আমি ধরেন 10টার সময় এসে যদি আপনাকে বলি যে ধরেন অফিস টাইম 9টা, আমি 10টার সময় এসে যদি বলি যে আপনি ঠিক সময় অফিস করবেন, এটা তো হবে না। আমাদের দেশে এটা হচ্ছে খুবই একটা সাধারণ আপনি আচরি ধর্ম পরকে শেখাতে হয়। তো বিচার বিভাগ হচ্ছে সেই জায়গা যেখানে যারা নিজেদেরকে আসলে ওই রকম ক্লিন ইমপ্রেশন দিয়ে অন্যদেরকে আসলে বাধ্য করতে পারে যে আসলে তোমরা ক্লিন হও। তো সেইগুলো সংস্কারের একটা জায়গা হইতে হবে। আমি মনে করি যে এরকম অনেকগুলো জায়গা বাংলাদেশের বিচার বিভাগকে আসলে যদি বাংলাদেশের সমাজকে যদি আসলে গণতান্ত্রিক এবং আসলে দায়বদ্ধ একটা জবাবদিহিতাপূর্ণ একটা ব্যবস্থার মধ্যে আনতে হয়, তাহলে বিচারকদেরকে জবাবদিহিতার ভিতরে আসতে হবে এবং স্বপ্রণোদিত হয়ে আসতে হবে। তাদেরকে কেউ বাধ্য করে এটা আমরা চাই না। আমরা চাই যে আসলে তারা নিজেরা এক্সাম্পল হোক, যাতে আসলে অন্যরা তাদেরকে অনুসরণ করে, আমরা অনুসরণ করে আসলে সমাজে আসলে জবাবদিহিতার চর্চাটা আমরা যে আসলে যেন শুরু করি। এটা আইনের দিক থেকে একরকম যেরকম হবে, সাংস্কৃতিক দিক থেকেও আসলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আছে। আমি মনে করি যে আমাদের বিচারকদের এই দায়িত্ব পালন করা উচিত। ধন্যবাদ।